পঞ্চম দিনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ। বগুড়া ৬ আসনে বৈধ ঘোষণা করা হলো তারেক রহমানের প্রার্থিতা। মার্কিন ডেল্টা ফোর্সের নজিরবিহীন অভিযানে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিল যুক্তরাষ্ট্র। ফৌজদারি আদালত হবে বিচার, প্রতিরোধের ঘোষণা কারাকাসের। যাচাই বাছাইয়ের পঞ্চম দিনে তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। বাতিল হল ব্যারিস্টার আনিস ও তাসনিম জারার আবেদন। খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঢল, দূর দূরান্ত থেকে আসেন অনেকে। জনগণকে ভালোবাসার প্রতিদান পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন, বলছেন আগতরা। গণতন্ত্রের যাত্রা পথে উনি কোনো রকমের বাধাকে গ্রাহ্য করেন নাই। যে স্যাক্রিফাইস করে গিয়েছেন, আল্লাহ যেন তার দোষ ত্রুটি গুনাহ মাফ করে দেন। কনকনে ঠান্ডায় জবুথবু গোটা দেশ। ২-৩টি শৈত্যপ্রবাহে জানুয়ারি জুড়ে থাকবে শীতের দাপট। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয়। পরশুদিন রাত্রে 12টায় আমার কথা ছিল, বলতেছে আসতেছে, কুয়াশার কারণে আসতে পারতেছে না। ফ্লাইট ছিল হচ্ছে রাত 3টায়, সেই ফ্লাইট বাংলাদেশ বিমান আসছে হচ্ছে 6:30টায়। মেইন ফ্যাক্ট হলো বিমান কুয়াশার কারণে ল্যান্ডিং করতে পারতেছে না, এই জন্য লেট হচ্ছে। বাড্ডা ভাটারায় 2 যুবক হত্যার ঘটনায় এখনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চলছে খুনিদের ধরার চেষ্টা। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রফতানি পণ্যের নতুন বাজার তৈরিতে ভূমিকা রাখার আশা। পেপার ও প্যাকেজিং শিল্পকে বর্ষপণ্য ঘোষণা। বিসিসিআই এর নির্দেশনার পর মোস্তাফিজকে দল থেকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধিতার মুখে এলো এই সিদ্ধান্ত। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ভেনেজুয়েলায় স্পেশাল ফোর্সের অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। অভিযানের সময় রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে অন্তত 7 দফায় ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো এবং তার স্ত্রীর আটকের বিষয়টি নিশ্চিত করেন। অজ্ঞাত স্থানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন তারা। শিগগিরই তাদের যুক্তরাষ্ট্রে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে কারাকাস। স্থানীয় সময় রাত 2টার দিকে হঠাৎই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কারাকাস। কিছু বুঝে ওঠার আগেই ভেনেজুয়েলার রাজধানীর আকাশে দেখা যায় বিভিন্ন ধরনের সামরিক হেলিকপ্টার। এসব সামরিক হেলিকপ্টারে ছিলেন ডেল্টা ফোর্সের সদস্যরা। মার্কিন এই বিশেষ বাহিনীর অভিযানে অংশ নেয় কোবরা, অ্যাপাচি, চিনুক সহ বিভিন্ন ধরনের হেলিকপ্টার। রাজধানী সহ দেশটির মিরান্দা, আরাগুয়া, লা গুয়ারা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় অভিযান। বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে চালানো হয় হামলা। তবে দেশটির দক্ষিণের 2টি প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফুয়ের্তে টিউনা এবং লা কার্লোতা ছিল এই অভিযানের প্রধান টার্গেট। হামলার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘাঁটি দুটির আশেপাশের এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মাঝে। অভিযানকে ঘিরে বিশ্বজুড়ে যখন শুরু হয় তোলপাড়, তখন আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা। জানান ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আটকের পর দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে। ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় আকারের হামলা চালানো হয়েছে। এই হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন। শিগগিরই তারা দেশটিতে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হবেন বলেও জানানো হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। নিজ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে অবৈধ আখ্যা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মাদুরোর জীবিত থাকার তথ্য প্রমাণও চেয়েছে কারাকাস। মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধমূলক সামরিক আগ্রাসনের শিকার হয়েছে ভেনেজুয়েলা। স্বাধীন এবং সার্বভৌম ভেনেজুয়েলা তার সমস্ত শক্তি দিয়ে এই বিদেশি সৈন্যদের উপস্থিতি প্রত্যাখ্যান করে। দেশের প্রতিরক্ষার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে লড়াই চালিয়ে যাব। এদিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এভাবে হামলা চালানো এবং দেশটির প্রেসিডেন্টকে আটক করার ঘটনায় চলছে তোলপাড়। যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপকে আগ্রাসন আখ্যা দেওয়া হচ্ছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সামনে যেন অসহায় আত্মসমর্পণ ভেনেজুয়েলার। নিজ দেশ থেকে স্ত্রীসহ অপহরণ করা হলো প্রেসিডেন্টকে, অথচ টেরি পেল না লাতিন দেশটির গোয়েন্দা বাহিনী। মার্কিন অভিযান ঠেকাতে কোনো ভূমিকাই রাখতে পারেনি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাও। এতদিন বিশাল সামরিক বাহিনীর বহর ও অস্ত্রশস্ত্রের মহড়া চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতা জাহির করেছে কারাকাস। তবে পরাশক্তি যুক্তরাষ্ট্রের সামনে রাশিয়ার দেয়া সোভিয়েত যুগের এসব সামরিক সরঞ্জাম কতটা দুর্বল সেটা স্পষ্ট হয়েছে মার্কিন অভিযানে। আকস্মিক অভিযানে কোনো বাধা ছাড়াই আটক করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হলো, অথচ টেরি পেল না দেশটির গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা শুরুর পর থেকে নিয়মিতই সামরিক মহড়া চালিয়েছে ভেনেজুয়েলা। অস্ত্রশস্ত্রের মহড়া চালিয়ে বরাবরই দিয়েছে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা। অথচ দেখা গেল সম্পূর্ণ বিনা বাধায় দেশটির একের পর এক স্থানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে মার্কিন বাহিনী। রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা। লাতিন দেশটির সমরাস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া। দেশটির ভান্ডারে থাকা সিংহভাগ সমরাস্ত্রই মস্কোর দেয়া, যদিও সেগুলোর বেশিরভাগ কয়েক যুগ পুরনো। যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেও কারাকাসের সমর ভান্ডারে যুক্ত হয়েছে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টসির S-1। এছাড়া আগে থেকেই তাদের কাছে রয়েছে S-300 VM ও বুক M2E সিস্টেম। বিভিন্ন সময় মস্কোর কাছ থেকে মিসাইল সিস্টেম, ফাইটার জেট, ট্যাঙ্ক ও রকেট সিস্টেমও পেয়েছে কারাকাস। ভেনেজুয়েলা সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নাম বলিভারিয়া ন্যাশনাল আর্মড ফোর্স। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী যার সক্রিয় সদস্য 3,37,000। এছাড়াও তাদের আধা সামরিক বাহিনীতে রয়েছে 2,20,000 সদস্য। রয়েছে শক্তিশালী গোয়েন্দা বাহিনীও। তবে যুক্তরাষ্ট্রের সামনে কাজে আসেনি কোনো সমরাস্ত্রই। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরান, চিলি ও কলম্বিয়া সহ বেশ কয়েকটি দেশ। লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাশিয়া। এই অভিযানকে আগ্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন পদক্ষেপকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ইরান। অবিলম্বে জাতিসংঘকে এই অবৈধ আগ্রাসন বন্ধে দেশটির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। নিন্দা জানিয়েছে চিলি, কিউবা ও কলম্বিয়া সহ আরও কয়েকটি দেশ। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পঞ্চম দিনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াত আমির সহ অনেকের মনোনয়নপত্র। সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা 13 আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক সহ 6 জনের মনোনয়নপত্র। ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি ও গণ অধিকার পরিষদের মেঘলা আলমের মনোনয়নপত্র বৈধ হয়েছে। শনিবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় ছিল প্রার্থীদের পদচারণায় মুখর। মনোনয়নপত্র যাচাই বাছাই পরবর্তী সিদ্ধান্ত জানতে প্রার্থীরা ভিড় করেন প্রতিটি কার্যালয়ে। দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান বিএনপি নেতা আব্দুস সালাম। জানান, ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারেক রহমান ঢাকা 17 থেকে আমরা যে মনোনয়নপত্র দাখিল করেছিলাম
আজকে যাচাই বাছাইয়ের সময় ছিল, সেটা বৈধ বলে গৃহীত হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়, তবে বৈধ ঘোষিত হয়েছে জামাতের ডাক্তার এস এম খালিদুজ্জামানের মনোনয়নপত্র। একই আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতাকে চ্যালেঞ্জ মনে করছেন না তিনি। আমি পার্সোনালি কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ এটাকে মনে করি না, এবং এই এলাকার জনগণ আমি যেটা দেখেছি আমাকে বিপুল ভোটে জয় করবে ইনশাআল্লাহ। এর আগে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা 6 আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় তার। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সেখানে এটি সম্পন্ন হয়েছে। আমি ছিলাম সেখানে, জামাতে ইসলামের প্রার্থী ছিলেন বা মেজর দুটি পার্টির যদি কথা বলি, এবং সর্বমোট ঢাকা 6 আসন থেকে সর্বমোট 5 জন কোয়ালিফাই করেছেন। এদিকে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আপিল করার কথা তারা জানান। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। ওনারা দৈব চয়নের মাধ্যমে 10 জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে 8 জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন। 2 জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই 2 জন ঢাকা 9-এর ভোটার ছিলেন না, ওনারা জানতেন না ওনারা ঢাকা 9-এর ভোটার। ঢাকা 15 আসনে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা 13 আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও খেলাফত মজলিসের মামুনুল হক। এখানে 2টো আসন নিয়ে আলোচনা হয়েছে, 2টো আসনের কাগজ তারা যাচাই বাছাই করেছেন। এখানে আমরা স্বচ্ছতা দেখেছি, এই ধরনের স্বচ্ছতা আমরা সব জায়গায় দেখতে চাই। কম্পিউটারের যে টাইপিং মেকআপের একটা সমস্যার কারণে ওই শব্দটার একটু গরমিল হয়ে গেছিল, তো সেটা আমরা সাপ্লিমেন্টারি দিয়েছি। হলফনামার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নোটারি পাবলিক স্বাক্ষর করেছেন কিনা এবং ওই তার সামনে প্রার্থী স্বাক্ষর করেছেন কিনা। এছাড়া দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। প্রতিশোধের বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চা যেন আমরা আনতে পারি মাঠে। মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত, গুম খুন, তাদের বিচার চাই। তাহলে আরো একবার সবাইকে, বিশেষ করে তরুণদেরকে মাঠে নিয়ে পড়তে হবে। ঢাকা 8-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। যে আন্তরিকতা রয়েছে তার একটা প্রাথমিক প্রতিফলন আমি দেখতে পেয়েছি। বৈরী কোনো রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবে যাতে প্রশ্রয় না পায়। যখন আমার পুরো বাংলাদেশকে আমি এক করতে পারবো, তখনই আসলে আমার দেশ কূটনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে। মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়া সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তারা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। পঞ্চম দিনের মতো সারা দেশেও চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। আবেদনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে প্রার্থীদের মনোনয়ন বৈধ এবং বাতিল করছেন রিটার্নিং কর্মকর্তারা। স্থগিতও রাখা হয়েছে কারো কারো আবেদন, তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশজুড়ে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। প্রার্থীদের আবেদনপত্রের বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বৈধতা পায় জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া 7 আসনে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। আসনটিতে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের 3 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বগুড়া 6 বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া যাচাই বাছাই শেষে জেলার 3টি আসনে 17 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া 2 জনের স্থগিত এবং বাতিল হয়েছে 1 জনের মনোনয়নপত্র। 1 আসনে 3 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। 3 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। চট্টগ্রাম 6 আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন। কুমিল্লা 1 আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। 6 থেকে মনিরুল হক চৌধুরী এবং কুমিল্লা 4-এ জামায়াত ও এনসিপি জোটের হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা। 11টি আসনে মোট মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় 76 জন প্রার্থীর। বাতিল হয়েছে 31টি মনোনয়নপত্র।
সিলেট 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জেলার 6টি সংসদীয় আসনে 7 জনের মনোনয়ন বাতিল এবং বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালেক সহ 5 জনের মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি 35 জনের আবেদন বৈধ বলে ঘোষণা করা হয়। আমাদের মোট 47 জনের তথ্য, 35 জন গৃহীত, 7 জন বাতিল আর 5 জনেরটা পেন্ডিং আছে। রংপুর 6 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বিএনপির সাইফুল ইসলাম সহ বিভিন্ন দলের 7 প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে একজন স্বতন্ত্র সহ 4 প্রার্থীর। বরিশালে দ্বিতীয় দিনের যাচাই বাছাই কার্যক্রমে 1, 2 ও 3 আসনে 12 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা হয়। এছাড়া 4 জনের বাতিল এবং 8 জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে যাচাই বাছাই শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই বাছাই কার্যক্রম চলবে 4 জানুয়ারি পর্যন্ত। 20 জানুয়ারি পর্যন্ত রয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যাচাই বাছাইয়ের পঞ্চম দিনে ঢাকার 13টি আসনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দাখিলকৃত 174টি মনোনয়নের মধ্যে 119 জনেরটি বৈধ হয়েছে। ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, মনোনয়ন বাতিল হয়েছে 54 জনের, আর মনোনয়ন স্থগিত আছে 1 জনের। বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র 1%-এর যে ইয়েটা ছিল সেখানে বাতিল হয়েছে। কিছু আছে ঋণ খেলাপি, কিছু আছে হলফনামায় স্বাক্ষর করেন নাই, কাগজপত্রের কিছু ঝামেলা এই জাতীয়, কিছু আছে রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত, কিছু আছে যে যারা বিভিন্ন রাজনৈতিক তেল জমা দিয়েছিলেন, যার দ্বারা এটা স্বাক্ষরিত হওয়ার কথা সেই প্রপার ব্যক্তি সেটি স্বাক্ষর করেননি, সেই জন্য বাতিল হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার কবর জিয়ারতে আজও মানুষের ঢল নামে জিয়া উদ্যানে। ঘন কুয়াশা ও তীব্র শীতও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এদিকে কবর জিয়ারত শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষ। চলছে দলের 7 দিনের শোক কর্মসূচি। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোর থেকেই তার কবর জিয়ারতে উপস্থিত হন নেতাকর্মী সহ হাজারো সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে মানুষ। শুধু রাজধানী নয়, দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। একটা রত্নকে কবরের মধ্যে রাখা হয়েছে মাটির ভিতরে। কোনোদিন ভুলবো না যতদিন বেঁচে থাকবো। গণতন্ত্রের যাত্রা পথে উনি কোনো রকমের বাধাকে গ্রাহ্য করেন নাই, যার জন্য উনি আপসীন নেত্রী হিসেবে খেতাব পেয়েছেন। উনি যে স্যাক্রিফাইস করে গিয়েছেন, আল্লাহ যেন তার দোষ ত্রুটি গুনাহ মাফ করে দেন। মানুষের হাতে এত মানুষের ভালোবাসা, দোয়া যেন আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। উনি ওনার একটা প্রতিদান পেয়েছেন যে মানুষের ভালোবাসার, তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে। এই যে তার জানা যায় যে বাংলাদেশের ইতিহাসে এত লোক আসে নাই। বেলা 11টায় আফরোজা আব্বাসের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া করেন তারা। রুহুল কবির রিজভীর অভিযোগ, কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে ছিল অশুভ কারসাজি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা তার। বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। এছাড়াও এদিন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সহসাই কমছে না শীতের দাপট। গোটা জানুয়ারি জুড়েই শীতের তীব্রতা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। চলতি মাসেই 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সাথে সামনের দিনগুলোয় ঠান্ডা আরও বাড়তে পারে। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় অনেকটাই স্থবির জনজীবন। ঘন কুয়াশার কারণে আজও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে শিডিউল বিপর্যয়।
রাজধানী সহ সারা দেশেই তীব্র শীত, হাড় কাঁপানো ঠান্ডার সাথে ঘন কুয়াশায় অনেকটাই স্থবির জনজীবন। এমন তীব্র শীত পুরো মাস জুড়েই থাকবে এমন পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। প্রচণ্ড শীতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কষ্টই তো শীত, শীতের জন্য তো গাড়ি পাওয়া যায় না। সকালবেলা যখন কুয়াশা থাকে তখন সমস্যাটা হয়। প্রচণ্ড ঠান্ডা আর ইনকাম নাই। গরমে কামাইতাম 600, এখন কামাই 200। ঢাকায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। জানুয়ারিতেই 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার খবরও দিয়েছে আবহাওয়া অফিস। শঙ্কা, আগামী দিনগুলোতে তাপমাত্রার পারদ নামবে আরও। ঢাকায় যে আজকে তাপমাত্রাটা রেকর্ড করেছে এটি এই মৌসুমে সর্বনিম্ন। আগামী এক সপ্তাহ তাপমাত্রা কম বেশি এরকম থাকবে, উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে শীত থাকবে। 2 থেকে 3টার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। এছাড়া 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ, মাঝারিতে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। এদিকে ঘন কুয়াশার কারণে শনিবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে শিডিউল বিপর্যয়। নির্ধারিত সময়ে ছাড়েনি অধিকাংশ ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েন বিদেশগামী এবং অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীরা। পরশুদিন রাত্রে 12টায় নামার কথা ছিল, বলতেছে আসতেছে, কুয়াশার কারণে আসতে পারতেছে না। রাত্রে 4টার সময় ফ্লাইট নামার কথা, এখন তো প্রায় 12টা বাজে। কালকে রাত্রে 10:50 ফ্লাইট ছিল, 4টার সময় ফ্লাইট দিছে। 7টার সময় থাকিয়া থুয়ে গেছে, তখন থাকি বসে থাকতে থাকতে রাতে 10টা বাজে তখন প্লেন ছাড়ছে। সৌদি এয়ারলাইন্সে আসছে, আসার পরে কলকাতা ল্যান্ড করছে। আজ 3 দিন হয়েছে, এখনো এয়ারপোর্টে ল্যান্ড করে নাই। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে আকাশে বেশ কয়েকবার চক্কর দিতে হয় বিমানগুলোকে। সকালে প্রায় ডজন খানেক ফ্লাইট 2 থেকে 4 ঘন্টা বিলম্বে ঢাকায় অবতরণ করে। কুয়াশার কারণে রানওয়ে দৃশ্যমান না হওয়ায় নিরাপত্তাজনিত কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের জেদ্দা থেকে আগত একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সকাল 9টার পর থেকে সব ফ্লাইটের অপারেশন পুনরায় শুরু হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পৌষের মাঝামাঝিতে এসে সারা দেশে জেঁকে বসেছে শীত। দেশের 7টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। রাজশাহী, পাবনা ও নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। সকাল 7টা, তখনও ঘন কুয়াশার চাদরে ঢাকা চাঁদপুর শহর। রাস্তায় মানুষের আনাগোনা কম, তবে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে কিছু যানবাহন। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে নিম্নআয়ের মানুষ পড়েছে বেশি বিপাকে। প্রচন্ড রকমের ঠান্ডা, ঘন কুয়াশা, কনকনে দেখেছি কি মেল বাতাসের কারণে জনজীবন স্থবির করেছে। শীতের ভিতরে তো কাজ কাম করা যায় না, আমাগো সমস্যা হয় গরিব মানুষ। উত্তরে হাড় কাঁপানো পৌষের শীত জেঁকে বসেছে নওগাঁয়। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতের কারণে ব্যাহত হচ্ছে পাবনার জীবনযাত্রা। ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় কিছুটা কমেছে শীতের তীব্রতা। শীত তো ধনী গ্রুপ কাউকে মানে না, শীতের তীব্রতা আমরা সবাই জর্জরিত। সকাল থেকে অনেকটা শীতের প্রভাব ছিল, তো এখন আপাতত একটু রোদের কারণে একটু ঠান্ডার তীব্রতা কম। চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। টানা শীত আর ঘন কুয়াশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। শীতে অনেক কাজ গ্রামে ঝামেলা, মাঠে চাষাবাদ করতে পারছি না আমরা, মাঠে পাতো খোলা ঝামেলা হচ্ছে। ভোরবেলা গাড়ি বের করি, কোনো কাজ কাম নেই, থরথর করে কাঁপছি। সকালের দিকে সিরাজগঞ্জে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সূর্যের দেখা মেলে দেরিতে। শীতের তীব্রতায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি অনেকে। ভোর থেকে কুষ্টিয়ার আকাশ ঢেকে থাকে ঘন কুয়াশায়। কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। হাত মাত আরলি ধরে যাচ্ছে, কি বলেন, এতবার কুয়াশার ভিতরে মানুষ চলতে পারে। শীতে তো কয়েকদিন বাড়ি থেকে বাড়াতেই পারলাম না। শীত আর ঘন কুয়াশার সকালে রাজশাহী ছিল ভিন্ন এক রূপে। উত্তরের হিমেল হাওয়ায় কাতর হয়ে পড়েছিল এই অঞ্চলের মানুষ। তীব্র শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, তাই শিশু ও বয়স্কদের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত না থাকলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না জাতীয় পার্টি। চট্টগ্রামে নিজের কর্মী অপহরণের অভিযোগ এনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ একথা বলেছেন। বিকেলে গুলশানে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশে এখন মব কালচার চলছে,
তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করে বলেন ইচ্ছাকৃতভাবে তার প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। বলেন নির্বাচন সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান আনিসুল ইসলাম। বলেন হুমকি দিয়ে নির্বাচন থেকে তাদের বাইরে রাখা যাবে না। হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। নতুন এই বেঞ্চ তালিকায় অভিযোগ ওঠা বিচারপতি এমআর হাসান সহ ৫ জন বিচারপতিকে বিচার কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। বিচার কাজ থেকে বাদ পড়া অন্য বিচারপতিরা হলেন বিচারপতি মামুনুর রহমান, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আশরাফুল কামাল। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ৬৬টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়। অবকাশকালীন ছুটি শেষে রোববার থেকে এসব বেঞ্চে নিয়মিত বিচার কাজ শুরু হবে। এদিকে নতুন বছরের প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। রোববার সকাল 10:30টায় আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর বাড্ডা ও ভাটারা এলাকায় নৃশংসভাবে 2 যুবককে হত্যার 5 দিন পরও রহস্যের কুলকিনারা করতে পারেনি পুলিশ। মঙ্গলবার নাজমুল হক নিয়াজ নামের এক যুবকের গলাকাটা মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। পরের দিন এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহজনকদের দেখা গেলেও এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ। রেদওয়ান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে টিভি মনিটর হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি, সাথেই সবুজ রঙের জ্যাকেট পরা আরেকজন। মূলত নিয়াজকে হত্যার পর বাসার টিভি খুলে নিয়ে এভাবেই বের হয়ে যায় খুনিরা। বাড্ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস ম্যানেজার পদে কর্মরত ছিলেন নাজমুল হক নিয়াজ। পুরাতন থানা রোডের এই বাসায় ভাড়া থাকতেন স্ত্রীকে নিয়েই। 1 সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়িতে গেলে মঙ্গলবার অফিস শেষে সহকর্মী রাহুলকে নিয়ে বাসায় যান নিয়াজ। কিছুক্ষণ পর সে সহকর্মী বেরিয়ে গেলে কে বা কারা প্রবেশ করে তার বাসায়। সেদিন রাতেই নিয়াজের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ফোন যাচ্ছেই না, মানে সেটা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তার নাম্বার একটা, ফোন বন্ধ। তো যখন আমি এরকম 10টা থেকে ট্রাই করছি, আমি খাওয়া দাওয়া শেষ করে রাতে 11টার দিকে তার বাসায় যাই, যে আমি তার কলিং বেল প্রেস করি। অলমোস্ট 2-3-4 মিনিট ধরে আমি ট্রাই করি যে কলিং বেল চেপে যে সে ঘুমায় আছে কিনা বা কিছু উঠানোর। পরে কোনো সাড়া না পেয়ে আমি দরজার নবটা ধরি, নবটা ঘুলি দিলে দেখি যে আনলকড দরজাটা লাগানো আছে কিন্তু আনলকড। পরে দরজাটা খুলে দেখি যে ব্লাডের ফোঁটা। ভিতরে যাইয়া পরে দেখছে যে নিয়াজে এই মাঝখানের রুমে লাশটা পরা, মুখের উপরে বালিশ, আর কি গলা কাটছে যে মুখের উপরে বালিশ দিয়ে রাখছে। তার অফিসের সহকর্মী বা পরিবারের সদস্যরা কেউই জানেন না কেন ঘটেছে এমন বিভৎস হত্যাকাণ্ড। এই ছেলের কোনো শত্রু থাকতে পারে এটা আমরা ভাবতেও পারি না কোনো রকমে। আজকে কয়েকদিন ধরে মানে আমাদের মধ্যে তো সারাক্ষণ এটা নিয়েই আলোচনা চলতেছে। কে করলো, কেন করলো, কিসের জন্য করলো জানি না। কোনো শত্রুতা আমি ছিল না, কোনো মানে একটা মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার কখনো করে না। আমরা তো দরজাটা লক করা থাকে, হ্যাঁ পরিচিত লোক ছাড়া তো এই দরজাটা খোলে নাই। ক্যামেরা দিয়ে তো আগে দেখতে লইছে যে লোকটা কারা, হ্যাঁ কাছের লোক না হইলে তো আর খুলতো না। যদি হ্যাঁ অফিসের লোক হইলে তো আমারই করতে কাকা দেন আমার দরজার সামনে কেনা। এই ঘটনায় নিয়াজের মামা ফারুকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন বাড্ডা থানায়। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে সিআইডি বেশ কিছু আলামত জব্দ করেছে। পর্যালোচনা করা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেশ কয়েকজনকে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া 2টি মোবাইল ফোনের একটি। মামলায় আমরা আপনার খুব গুরুত্ব দিয়ে মোটিভ আইডেন্টিফাই করার জন্য সবগুলো অ্যাঙ্গেল বিবেচনা রেখে আমরা তদন্ত কার্যক্রম চালাচ্ছি। একটা মোবাইল অলরেডি আমরা উদ্ধার করেছি, তো ওই সংক্রান্তে আমাদের তদন্ত চলমান আছে। আমরা আশা করি খুব অল্প সময়ের ভিতরে আমরা এটার মোটিভ এবং সাসপেক্ট যারা আছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সমর্থ হব। এর আগে বুধবার রাতে ভাটারার আবাসিক এলাকায় এক শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায়ও কাউকে আটক করতে পারেনি পুলিশ। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ আজ বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার। তবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় পণ্যের বৈচিত্র্য ও নতুন নতুন বাজার সৃষ্টির তাগিদ দেন তিনি। বলেন, এলডিসি উত্তরণ পরবর্তী রফতানি ধরে রাখার বিকল্প নেই। অনুষ্ঠানে ব্যবসায়ীর নেতারা বলেন, কেবল বেচাকেনার মধ্যেই এই মেলা যেন সীমাবদ্ধ না থাকে।
বাণিজ্য মেলা শুধু পণ্যের প্রদর্শনী নয়, বরং দেশের ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ, উদ্ভাবন আর ব্যবসায়িক উন্নয়নের প্রতিফলনও। তাই মেলার ৩০তম আয়োজন দেশের ব্যবসা বাণিজ্যের জন্য একটি মাইলফলকও। বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবির যৌথ উদ্যোগে পূর্বাচলে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠেছে। এবার বিভিন্ন ক্যাটাগরির ৩২৪টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। হিম কুয়াশার মাঝেই ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় জমায়। নির্বাচনী আমেজের মাঝেও কাঙ্ক্ষিত ব্যবসার প্রত্যাশা অংশগ্রহণকারীদের। আশা করি যে ইলেকশনের আমেজটাকে মানুষ পজিটিভলি নিয়েই আসলে মেলাতে আসবে এবং কেনাকাটা করবে। বেশ কিছু ইমপ্রুভমেন্ট দেখলাম। এখানে আমি মেইনলি আসছি যে ব্যাগ কিনতে, আমার স্কুল ব্যাগ নতুন বছরের জন্য। সকালে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় ব্যবসায়ী নেতারাও ছিলেন। তারা বলেন, এই মেলা যেন শুধু বেচাকেনাতেই সীমাবদ্ধ না থাকে। অনাগত যে সরকার ব্যবসার প্রতি, বিনিয়োগের প্রতি আরো সচেষ্ট থাকবে, সজাগ থাকবে, যার ফলে আমাদের রপ্তানি খাতের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং সামগ্রিকভাবে বাংলাদেশের জীবনমান উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা ব্যবসায়ীরা রাখতে সক্ষম হবে। আয়োজকরা জানিয়েছে, এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে গতানুগতিক ধারা থেকে বের করে আনার চেষ্টা করেছেন তারা, যেখানে রফতানির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। প্রধান রপ্তানি খাত 7টা সেক্টরকে নিয়ে তাদের জন্য বিশেষ ডিসপ্লের ব্যবস্থা করেছি। এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই শিল্পায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় পণ্যের বৈচিত্র্য আর নতুন বাজার খোঁজার বিকল্প নেই। এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী সময়ে দেশের রপ্তানি বাণিজ্যের অগ্রগতি বজায় রাখার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সোর্সিং ফেয়ারের আয়োজন করা হয়। এর মাধ্যমে দেশি বিদেশি পর্যটক, দর্শনার্থী, আমদানিকারকদের নিকট দেশের উৎপাদন, রপ্তানি সক্ষমতার বিশেষ পরিচিতির পথ সুগম হয়েছে। পেপার ও প্যাকেজিং শিল্পকে ২০২৬ সালের বর্ষপূর্ণ ঘোষণা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে। পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা যাবে না মেলায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম। সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়। এ সময় সভার প্রধান অতিথি ডিএমপি কমিশনার জানান, নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছে পুলিশ। সচ্ছল জীবনের আশায় কিভাবে অবৈধ পথে বিদেশে পাচার হয়ে যাচ্ছে মানুষ, তার ভয়াবহ চিত্র উঠে আসে যমুনা টেলিভিশনের অনুসন্ধানে। সংসারের হাল ধরার বদলে শেষতক নিজের জীবনে বিপন্ন হয় কারো কারো। আরেকটু পেছনে রয়েছে একটি ইতালি বাড়ি। স্থানীয়রা এভাবেই এই বাড়িগুলোকে ডাকেন। মানব পাচারের এমন ভয়াবহ অনুসন্ধান করেছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম, যার স্বীকৃতি হিসেবে তাকে গেল বছরের মানব পাচারের বিষয়ে বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার দিয়েছে ক্র্যাব। সকালে বার্ষিক সাধারণ সভায় পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার সহ অতিথিরা। এবার বিভিন্ন ক্যাটাগরিতে মোট 7 জনকে পুরস্কার দেওয়া হয়। আমরা যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে একটি অনুসন্ধান করেছিলাম গেম ঘর নামে, যেখানে শরীয়তপুর মাদারীপুর অঞ্চল থেকে মানুষকে যে অবৈধ পথে ইউরোপে নিয়ে যাওয়া হয় সেটা নিয়ে, এবং এটা খুব বিস্তৃত কাজ হয়েছে। এবং এই কাজটির ফলে যেটা হলো, পুরস্কার পাওয়ার ফলে এরকম কাজের জন্য আরও দায় বেড়ে গেল। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বেস্ট রিপোর্টিংয়ের জন্য স্বীকৃতি দিল, সেটা সামনে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে। অনুসন্ধানী সাংবাদিকতার যে ধারা, সেটি এর মাধ্যমে আরও বেশি অনুপ্রেরণা পাবে, আরও বেশি সম্প্রসারিত হবে, এটি আমি মনে করি। সভার প্রধান অতিথি ডিএমপি কমিশনার কথা বলেন আসন্ন নির্বাচনের আইন শৃঙ্খলা প্রসঙ্গে। জানান, অপরাধ ও অপরাধী নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। আগামী 40 ডেজ যদি আমরা আইন শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। আমাদের কাছে এখন টপ প্রায়োরিটি জাতীয় নির্বাচন। নিজেদের নিরাপত্তায় অনেকেই ব্যক্তিগত সশস্ত্র নিরাপত্তা রক্ষী চেয়েছেন জানিয়ে কমিশনার জানান, এ বিষয়ে সিদ্ধান্ত হবে যাচাই বাছাইয়ের পর। আপনার জীবনের প্রতি কতটা হুমকি আছে, এইটা আমরা স্পেশাল ব্রাঞ্চ এসবিকে দিয়ে অ্যাসেস করি। অ্যাসেস করার পরে এসবি যখন বলে যে ইয়েস XYZ এর জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে, তখন এসবি অথবা আমি
গানম্যান দিচ্ছি। তবে বেশ কিছু জনকে গানম্যান দেওয়া হয়েছে। এ সময় হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই এর নির্দেশনায় স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার বদলে পছন্দমতো ক্রিকেটার নিতে দেয়া হয়েছে অনুমতি। ভারতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিরোধিতায় বিশৃঙ্খলা আর অস্থিরতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া। বেশ কয়েক বছর ধরে আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করে আসছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। চলতি আসরের জন্য 9 কোটি 20 লাখ রুপিতে নিলাম থেকে তাকে দলে ফেরায় বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন এই কাটার মাস্টার। তবে মুদ্রার উল্টোপিঠও দেখতে বেশি সময় লাগেনি মোস্তাফিজের। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। ফলে টাইগার এ পেসারের আইপিএল খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশনা দেয় বিসিসিআই। সেই নির্দেশনায় সাড়া দিয়ে এবারের আসর থেকে এই কাটার মাস্টারকে সরিয়ে দিল কেকেআর। সেই খবর উঠে এসেছে দেশটির গণমাধ্যমগুলোতে। দেশজুড়ে সৃষ্ট হওয়া সংকট এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বিসিসিআই। বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যে কোনো ক্রিকেটারকে তাদের পছন্দ মতো নেয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেয়া হয়েছে। অবশ্য মোস্তাফিজের আইপিএল এর খেলার বিষয়ে কয়েকদিন আগেও সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল বিসিসিআই। কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠে পড়বে না বলে আশ্বস্তও করা হয়। তবে রাজনৈতিক বৈরিতার আগুনে পুড়ে ছাই হলো ফিজের প্রথমবারের মতো কলকাতা জার্সিতে মাঠে নামার সুযোগ। এই কাটার মাস্টারকে দলে নেয় বলিউড কিং শাহরুখ খানকেও ছাড় দেয়নি উত্তরপ্রদেশের কট্টরপন্থীরা। বিজেপি নেতা সঙ্গীত সোম অভিযোগ করে বলেন, দেশের মানুষের ভালোবাসা পুঁজি করে উল্টো দেশ বিরোধী কর্মকাণ্ড করছেন এই অভিনেতা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। রাজনীতিবিদদের কাছে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চান টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নেতারা, জানিয়েছেন সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী। সন্ধ্যায় সংগঠনের সভাপতি ও মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যায়। এ সময় বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তারা। পরে অ্যাডকোর সভাপতি সাংবাদিকদের জানান, তারেক রহমানের পরিবারের প্রতি শোক জানাতেই তারা এখানে এসেছেন। বিএনপি মহাসচিবের সাথেও হয় সাক্ষাৎ। এ সময় নির্বাচন বা অ্যাডকোর কোনো বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান অঞ্জন চৌধুরী। অ্যাডকো মহাসচিব আশা করেন ভবিষ্যতে খালেদা জিয়ার আপসহীন আদর্শেই পরিচালিত হবে দেশ। রাজধানীতে শুরু হলো 3 চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত ই-রিকশার পাইলট কর্মসূচি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষ নকশায় তৈরি 3 চাকার এই স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশায় চলবে ঢাকায়। পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে বাংলার টেসলা খ্যাত ব্যাটারি চালিত ঝুঁকিপূর্ণ রিকশা। ব্যাটারি চালিত অটোরিকশা বর্তমানে নগরবাসীর গলার কাটা। ঢাকায় কত সংখ্যক অটোরিকশা চলাচল করে তার সরকারি বা বেসরকারি কোনো হিসাব নেই। তবে ধারণা করা হয় খোদ রাজধানীতেই প্রায় 12 লাখ ব্যাটারি চালিত রিকশা চলাচল করে। এতে যানজট যেমন বাড়ছে তেমনি চুরি হচ্ছে বিদ্যুৎ। সবচেয়ে শঙ্কার বিষয় অটোরিকশার বেপরোয়া গতি ও দুর্ঘটনা। এমন পরিপ্রেক্ষিতে বুয়েটের নকশায় তৈরি 3 চাকার ব্রেকিং সিস্টেম, ইন্ডিকেটর লাইন ও পরিবেশ বান্ধব ই রিকশাকে বিকল্প ভাবছে নীতি নির্ধারকরা। সেই লক্ষ্যে ইতিমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে কয়েক হাজার চালককে। সিটি কর্পোরেশন থেকে দেয়া হয়েছে লাইসেন্সও। শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে প্রথমবারের মতো বুয়েটের বিশেষ নকশায় তৈরি 3 চাকার এই স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝিগাতলাও পরীক্ষামূলক চালু হয়েছে ই রিকশা।
মূল পর্বে স্বাগত বক্তব্য দিবেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান বলেন, পরিবেশ বান্ধব ও নিরাপদ নগর গড়ে তুলতে ভূমিকা রাখবে এই রিকশা। তবে পুরনো অটোরিকশা কিভাবে তুলে নেওয়া হবে তা নিয়ে সন্দিহান সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। ট্রেডিশনাল বা যেটা মানে পুরনো সমাধান চিন্তা করলে সমাধান করা যাবে না, ওই জন্য আমরা নতুন চিন্তা এখানে নিয়ে এসেছি। ট্রাফিক আইনটা প্রশিক্ষণ দিয়ে, চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে, এবং তাদের জীবনের নিরাপত্তাটাও, যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সাধারণ মানুষের পরিবার যতটা ক্ষতিগ্রস্ত হয়, অন্যরা তো তেমনটা হয় না। যদিও আগামী 1 বছরের মধ্যে বর্তমানে চলাচলরত অটোরিকশা তুলে নিয়ে এই যান প্রতিস্থাপনের বিষয়ে আশাবাদী ঢাকার 2 সিটি কর্পোরেশন। যারা রিকশা অলরেডি চালান তাদেরকে 1 বছরের সময় দিয়ে একটা সাময়িক অনুমতি আমরা দিচ্ছি। মাথায় রাখতে হবে এখানে যেন কোনো ধরনের অনিয়ম এবং কোনো ধরনের মনোপলি ব্যবসা যেন না হয়, ব্যবসায়ীদের হাতে যেন আমরা এবার এটা যেন না তুলে দিতে পারি। ই রিকশাগুলো সর্বনিম্ন 2 লাখ টাকায় মিলবে। আপাতত 3টি প্রতিষ্ঠান এই ই রিকশা উৎপাদন করছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।